নকুলবাবুর গল্প শেষ হতেই রিটার কমিশনার প্রণব শতপথীর দিকে তাকালেন নন্দীবাবু। বললেন, বগলা ভট্টাচার্যকে নিয়ে আমারও অভিজ্ঞতা আছে, তবে সেটা একদম শেষে বলবো। আপনি সেদিন বলছিলেন না যে কোন একটা কেসে ভট্টাচার্য মশাইয়ের সাহায্য নিতে হয়েছিল? বলুন তো দেখি সেই গল্পটা। শতপথী শুরু করলেন গল্প। আমি তখন নন্দনগড়ের এসডিপিও, সবে ট্রান্সফার হয়ে এসেছি। নন্দনগড় জায়গাটা খুব একটা উন্নত নয়, বরং বেশ পিছিয়ে পড়া একটা এলাকা বলাই ভালো। চারিদিকে শাল মহুল আর পলাশের জঙ্গল, ইতিউতি গ্রাম আর মধ্যে মধ্যে পাহাড়। প্রকৃতি পর্যটকদের কাছে এটি হলো স্বর্গ। আমার অফিস আর বাংলো পাশাপাশি, জায়গাটা একটা মফস্বল শহর। তবে ওই বিদ্যুৎ আর রাস্তাঘাটের সুবিধা ছাড়া আর কোনো বাড়তি কিছু নেই। ভালো মতো ডাক্তার নেই ভালো হাসপাতাল। কলেজ একটা আছে, তবে ছাত্রছাত্রী আর শিক্ষকদের অভাবে ধুঁকছে। আমার আর্দালি বংশীধর বাঁশি বাজাতে পারে না বটে, কিন্তু মৃত্তিকা নির্মিত বাঁশিতে টান দিতে ওস্তাদ। ফলে ওর কথার কাজে সবসময় সাজস্য থাকে না, সবসময় চোখ লাল হয়েই থাকে। তবে খুব আজ্ঞাবহ। এত কিছুর সত্ত্বেও ওই বংশীধরকে ছাড়া আমার চলে না। ওই আমার ওষুধপত্র অনুপাতের খেয়াল রাখে, সেদিকে ভুল হয় না। একদিন সকালবেলায় বারান্দায় বসে বসে চা খাচ্ছি, এমন সময় অর্জুন এসে হাজির। অর্জুন পার্শ্ববর্তী থানার অফিসার ইনচার্জ। সেলুট ঠুকে দাঁড়াতেই বললাম, আরে অর্জুন যে, কেমন আছো বলো? মিউয়ে যাওয়া গলায় অর্জুন বলল, আর থাকা স্যার, সবই তো জানেন। এসপি স্যার তো ফোনে বলেছেন। বললাম, শুধু বলেইনি, কেসটার দায়িত্ব আমাকে দিয়েছেন। আমার ওপর খুব অফেন্ডেড উনি। কি করব স্যার, কেসটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে। এরপর অর্জুন যা যা বলল তা শুনে আমারও লোম খাড়া হয়ে গেল। এ কেস না, ভুতুরে গল্প। ঘটনাটা পাটচি বলে একটা গ্রামের। ওখানকার প্রায় সব লোকই কৃষক, অক্লান্ত পরিশ্রম করে সোনার ফসল ফলায়। মনের দিক হতেও তেমনই সহজ ও সরল। গত 100 বছরে কোনো অপরাধ ঘটেনি এই গ্রামে, অথচ সেই গ্রামেই ঘটল বীভৎস সেই কাণ্ড। গ্রামের শেষে হরিহর যাদবের আখের ক্ষেত। সেখানে পাহারা দেয় হরিহরের ছেলে লক্ষ্মীকান্ত। একদিন দুপুরবেলায় চিৎকার করতে করতে দৌড়ে আসে সে। ক্ষেতের দিকে আঙুল দেখিয়ে বোবার মতো গো গো করতে থাকে। দেখতে দেখতে লোকজন জড়ো হয়ে যায়। সবাই ছুটে চলে আখের ক্ষেতের দিকে। গিয়ে দেখে বীভৎস দৃশ্য। মুকুন্দিলালের অষ্টাদশী মেয়েটা দুভাগ হয়ে পড়ে আছে, এক পাশে ধর আর এক পাশে মাথা। লোকজন ছোটে থানায়। প্রথমবার পুলিশ আসে গ্রামে। পুলিশ এসেই গ্রেপ্তার করে লক্ষ্মীকান্তকে। মুকুন্দিলালের মেয়ে কান্তার দেহটাকে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। আর এরপর হতেই শুরু হয় জটিলতা। পুলিশের দাবি লক্ষ্মীকান্ত খুন করেছে কান্তাকে। কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে না পেরে এরকম কাজ করেছে সে। লক্ষ্মীকান্ত কিন্তু তার বক্তব্যে অনড়। খুন সে করেনি, খুন করেছে বগিয়া। কিন্তু বগিয়াটা যে কে তা সে বলতে পারে না। গ্রামের লোকেরাও বগিয়াকে চেনে না। মাথা গরম হয়ে যায় অর্জুনের। সে লক্ষ্মীকান্তকে রুলের গুঁতো মেরে বলে, ফাজলেমি হচ্ছে? একটা জলজ্যান্ত মেয়েকে মেরে ফেলে এমন অভিনয় হচ্ছে? ও সব বগিয়া ফগিয়া কেউ নেই, তুই খুন করেছিস। হঠাৎ হাজত ঘরের বাল্বটা কাঁপতে কাঁপতে নিভে গেল। লাঠিটাকে মাটিতে ঠুকে অর্জুন বলল, ওহ সিট, সদানন্দ দেখো তো, বাল্বটা কেটে গেল বোধ হয়। লক্ষ্মীকান্ত ভয়ে আটকে উঠে বলল, বগিয়া এসেছে, বগিয়া। কনস্টেবল সদানন্দ নতুন বাল্ব এনে লাগালো। কিছুক্ষণের মধ্যেই আবার ঘটল সেই একই ঘটনা। বাল্বটা কেটে গেল। আবার বাল্ব লাগালো সদানন্দ। পরপর 4 বার একই ঘটনা ঘটায় বিরক্ত হয়ে চলে গেল অর্জুন। লোকটাই অপয়া।
ওর পেছনে সময় নষ্ট না করাই ভালো। পরদিন সকালে সবাই দেখলো অদ্ভুত কাণ্ড। কনস্টেবল সদানন্দ বসে আছে চেয়ারে, ওর মুন্ডুটা ধরে নেই, সেটা নামানো রয়েছে টেবিলে। কিন্তু আশ্চর্যের কথা একটাই, এক ফোঁটাও রক্ত নেই কোথাও। যেখানে গলা কাটলে রক্তের বন্যা হয়ে যাওয়া উচিত, সেখানে এক বিন্দুও রক্ত পড়ে নেই। কান্তার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছিল। ফরেনসিক এক্সপার্টের দাবি সার্জিক্যাল যন্ত্রপাতি দিয়ে কাটা হয়েছে। এখন প্রশ্ন হলো, থানায় একটা সেলে তালাবন্ধ লক্ষ্মীকান্তের পক্ষে এই খুন করা কি আদৌ সম্ভব? আর সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট জোগাড় করা লক্ষ্মীকান্তের কর্ম নয়। তাছাড়া কখনো গ্রামের বাইরে না যাওয়া লক্ষ্মীকান্তের পক্ষে সার্জেনের দক্ষতায় এতটা নিখুঁতভাবে কাটাটাও সম্ভব নয়। লক্ষ্মীকান্ত যদি এই খুন না করে থাকে, তাহলে কান্তার খুনটাও ও করেনি, কারণ খুনের পদ্ধতি একই, এটা সিরিয়াল কিলিং। তবে কি লক্ষ্মীকান্তর কথাই কি ঠিক? বগিয়া বলে কি সত্যি কিছু আছে? ওই ঘটনার পর লক্ষ্মীকান্তকে নিয়ে আসা হয় এখানকার কারাগারের একটা সেলে, কঠোর নিরাপত্তায় রাখা হয়। কিন্তু খুন আটকানো গেল না। সেলের নিরাপত্তায় থাকা গার্ডরা খুন হতে লাগলো একে একে। পুলিশ প্রশাসন খুঁজে বের করতে পারল না কিছুই। না উদ্ধার হলো হত্যায় ব্যবহৃত অস্ত্র, না বোঝা গেল রক্তশূন্যতার কারণ। তদন্তের দায়িত্বে থাকা অর্জুনকে ডেকে পাঠালেন এসপি সাহেব। ফোন করলেন আমাকে, আর তার জেরেই অর্জুন এসেছে আমার কাছে। বললাম, ফরেনসিকের বক্তব্য কি রক্তের ব্যাপারে? কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। একমত এটা হতে পারে যে খুন করা হয়েছে অন্য কোথায়, ফলে রক্তপাত সেখানেই ঘটেছে, কিন্তু এই তথ্যও টেকেনি। যারা মরেছে তারা ডিউটিরত অবস্থায় মরেছে, ফলে অন্য কোথাও খুন করার তথ্য খাটে না। চলো ছেলেটার সঙ্গে দেখা করে আসি একবার, কিছু যদি জানতে পারি। যাবেন স্যার? খুব রিস্কের হয়ে যাবে না? আতঙ্কিত গলায় বলল অর্জুন। ওর কাঁধে চাপড় মেরে বললাম, ডোন্ট ওয়ারি, ওসব ভূত টুত কিছু হয় না, সব মনের ভ্রম। এ যুগের ছেলে হয়ে এসব বিশ্বাস করাটাই ভয়ানক। লক্ষ্মীকান্তর সঙ্গে দেখা করলাম। গোটা মুখে দাড়ি, লম্বা চুল, একদম পাগলাটে হয়ে গেছে। শরীরের হালও ভালো নয়, হাড় বেরিয়ে গেছে। কিন্তু জেল কর্তৃপক্ষের মতে খাওয়া দাওয়ার কোনো কমতি নেই ওর, বরং খাওয়া দাওয়া বেড়েছে। 3-4 জনের খাবার একাই খায়। তবু কেন হাড় বেরিয়ে গেল তার ব্যাখ্যা দিতে পারে না জেলের ডাক্তার। আমাদের দেখেই চিৎকার করে উঠল লক্ষ্মীকান্ত, পালিয়ে যাও, পালিয়ে যাও, কাউকে ছাড়বে না বাগিয়া, বাঁচতে হলে পালিয়ে যাও।